আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ তানভীর ফয়সাল, কনসালটেন্ট বেটাল রেফ হসপিটাল। আজকে বিশ্ব থাইরয়েড দিবস, 25শে মে বিশ্ব থাইরয়েড দিবস হিসেবে সারা বিশ্বব্যাপী এই দিনটা পালন করা হয়। এই দিনটা পালনের উদ্দেশ্য হচ্ছে যারা থাইরয়েডের বিভিন্ন রোগে, থাইরয়েডজনিত বিভিন্ন রোগে রোগী আছেন তাদেরকে সচেতনতা বৃদ্ধি করা, কিংবা থাইরয়েড রোগ সম্পর্কে, এই রোগ হলে কি করণীয় এই সম্পর্কে মানুষকে যথাযথভাবে জানানো, যে কি করলে কি হতে পারে কিংবা কি সমস্যা তারা ভুগছেন এবং এটা সমাধান কি হতে পারে। নর্মালি থাইরয়েড যে আমরা বলি, অনেক সময় পেশেন্ট এসে বলে যে আমার তো থাইরয়েড আছে। অ্যাকচুয়ালি থাইরয়েড এটা সবারই থাকে। থাইরয়েড না থাকাটাই হচ্ছে অ্যাবনর্মাল, কারণ এটা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মতো, যেমন হার্ট, লিভার, কিডনি আমার অতি জরুরি, অতীব প্রয়োজনীয় একটা অর্গান। এরকমভাবে থাইরয়েডও একটা অর্গান, এটা একটা গ্ল্যান্ড, সাধারণত গলার এই জায়গাটায় এই গ্ল্যান্ডটা থাকে, দেখতে অনেকটা প্রজাপতির মতো। তো এই গ্ল্যান্ডটা নর্মালি আমার থাইরয়েড হরমোন সিক্রেশন করে। এই থাইরয়েড হরমোনটাই হচ্ছে আমার শরীরের জন্য অতীব জরুরি একটা হরমোন। আমাদের যতগুলা মেজর হরমোন আমাদের শরীরে সিক্রেশন হয়, তার মধ্যে এই থাইরয়েড হরমোনটা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট হরমোন। সো এই হরমোনটা আমার কি কাজে লাগে আসলে? এই হরমোনটা যদি বলি, হরমোনে আসলে অনেক রকম কাজ আছে। যদি এক কথায় আমরা বুঝাতে যাই, আমার মেটাবলিজমের মূল হরমোনটাই হচ্ছে এই থাইরয়েড হরমোন। আমরা যে খাবার খাই, আমাদের এই যেমন আমি ভাত খেলাম, মুরগি খেলাম, মাছ খেলাম, যেটাই খাই, এই খাবার কিন্তু সরাসরি আমার বডির যে সেল, আমার কোষগুলা, আমার ব্রেনের সেল, আমার হার্টের সেল, আমার লিভারের সেল, আমার স্কিনের সেল, এগুলা কিন্তু খাবারগুলা গ্রহণ করে না। এই খাবারগুলা এনার্জিতে কনভার্সন হয়, সেই এনার্জি নিয়ে এই সেলগুলা সবসময় কাজ করে। সো এই খাবার থেকে যে এনার্জি কনভার্সন হয়, এই কনভার্সনটাই মেইনলি আসলে থাইরয়েড হরমোন করে। সো আপনার যদি কারো যদি শরীরে থাইরয়েড হরমোন ঠিকমতো না সিক্রেশন হয়, যদি কোনো কম বেশি হয়, তাহলে অবশ্যই এই মেটাবলিজমটা ঠিকমতো হবে না, এই এনার্জি কনভার্সনটা বাধাপ্রাপ্ত হবে। তখন কিন্তু শরীরের যে কোনো কোষ কিংবা যে কোনো জায়গায় যে কোনো রকম প্রবলেম হওয়ার চান্স থেকে যায়। তো এই থাইরয়েড হরমোনের যে সমস্যা, এটা কাদের হতে পারে? এটা এক কথায় যদি বলা যায় তাহলে এটা সকল বয়সের, সব মানুষের, সকল এলাকারই হইতে পারে। তবে বলা হয়ে থাকে যে মহিলাদের এটা একটু বেশি হয়। আর কিছু এন্ডেমিক জোন থাকে, যেমন আমরা আগে বলতাম যে উত্তরবঙ্গ, যেখানে আসলে মাটিতে আয়োডিনের অভাব থাকে, তো সেখানে বেশি হওয়ার আগে ছিল, কিন্তু এখন কিন্তু সেটা নাই। আসলে এখন আয়োডিনযুক্ত লবণ সব জায়গায় অ্যাভেলেবেল হওয়ার কারণে এখন যে কোনো অঞ্চলের, যে কোনো এলাকার মানুষের, যে কোনো বয়সের এটা কিন্তু হতে পারে। আর অনেক সময় অনেকে প্রশ্ন করে যে আমার তো পরিবারে কারো ইতিহাসে থাইরয়েডের সমস্যা ছিল না, আমার কেন হলো? হ্যাঁ, জেনেটিক ফ্যাক্টর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ফ্যামিলিতে ফ্যামিলি হিস্ট্রি থাকলে সেটা হওয়ার চান্স বেশি থাকে, কিন্তু ফ্যামিলি হিস্ট্রি নাই তাই বলে যে আপনার থাইরয়েড প্রবলেম হতে পারে না, তা কিন্তু না। সো এই জন্য আমাদের রুটিন টেস্ট আমরা যখন করি, বছরে একবার হোক কিংবা যে কোনো, আমি যদি কোনো সার্জারিতে যেতে চাই, যে সামনে আমার হয়তো কোনো সার্জারি হবে, কিংবা অনেক হয়তো বাচ্চা নেওয়ার চেষ্টা করছে, সামনে প্রেগনেন্সির একটা সুযোগ আছে, তো তখন কিন্তু এই রুটিন টেস্টের মধ্যে থাইরয়েড হরমোনটা রাখা উচিত। কারণ থাইরয়েড হরমোন যদি অ্যাবনর্মাল হয়ে থাকে, তাহলে অনেক রকম সার্জারি ক্ষেত্রে, যেমন অ্যানেস্থেসিয়ার একটা মারাত্মক প্রবলেম হওয়ার চান্স থাকে। অনেক সময় বাচ্চা থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম থাকলে বাচ্চা হওয়ার ক্ষেত্রেও অসুবিধা হয়। সো এই জন্যই টেস্টটা নিয়মিত করা উচিত। এখন প্রশ্ন থাকতে পারে যে আমার যদি থাইরয়েড হরমোনে প্রবলেম হয়, তাহলে আমি এটা কিভাবে বুঝবো? তাহলে এইটার উত্তর দেওয়ার আগে আমাকে আগে জানতে হবে থাইরয়েড হরমোনের, থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেমটা কি হতে পারে। একটা প্রবলেম হয় হরমোন রিলেটেড, যে কারো হরমোন বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা বলি হাইপার থাইরয়েডিজম। কারো হরমোন যেই পরিমাণ বডিতে সিক্রেট হওয়ার কথা তার থেকে কম সিক্রেট হয়, সেটাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম। আসলে মেনলি এই দুইটা রোগই খুব কমন। এছাড়া থাইরয়েডে অনেক সময় টিউমার হয়, অনেক সময় ক্যান্সার হয়, তো ওইটা অতটা কমন না। এই জন্য আমাদের আজকের মূল বিষয়ে আলোচনা থাকবে হাইপোথাইরয়েডিজম অ্যান্ড হাইপারথাইরয়েডিজম। এখন একটা মানুষের যদি হাইপোথাইরয়েডিজম অ্যান্ড হাইপারথাইরয়েডিজম হয়, তাহলে সে কীভাবে বুঝবে? প্রথম বোঝা যায় তো তার কিছু লক্ষণ থাকবে। যেমন হাইপোথাইরয়েডিজম যদি কারো হয়, তার সবসময় তার খুব দুর্বল লাগে, তার একটা ফ্যাটিগেবিলিটি কাজ করে, কারণ ওই যে তার তো আসলে হরমোন কম, তার খাবার যে আপনি যেটা খেয়েছেন এটা তো ঠিকমতো আসলে এনার্জিতে কনভার্সন হচ্ছে না, এই জন্য তার মধ্যে একটা দুর্বলতা কাজ করে। তারপরে তার ডিপ্রেস একটা মুড, ভালো লাগে না,
মানে সবার মধ্যে একটা সে থাকছে, একটা এনজয়েবল সিচুয়েশন থাকে, কিন্তু তার মধ্যে একটা ডিপ্রেস মুড কাজ করে, তার কনস্টিপেশন থাকে এবং সব বলে তার ওয়েটটা গেইন হয়, বলে যে আমি তো কিছুই খাই না, মনে হয় যে পানিটা খেলেও আমার ওজন বেড়ে যাচ্ছে। সো এই থাইরয়েড হরমোন যদি হাইপোথাইরয়েডিজম হয় তাহলে তার কিন্তু ওজন বেড়ে যায়, স্কিনটা ড্রাই থাকে এবং শুষ্ক খসখসে স্কিন হয়ে যায়। আর অনেকের কিন্তু আপনার মাসিকের সমস্যা হয়, যেটাকে আমরা মেনোরেজিয়া বলি। আর হাইপারথাইরয়েডিজমে যেটা হয় আপনার হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আরেকটা যে জিনিসটা হয়, শীত শীত ভাব হয়। দেখা যায় যে সবার গরম লাগছে, ফ্যান ছাড়তে চাচ্ছে, এসি ছাড়তে চাচ্ছে, কিন্তু সে বলেন আমার তো শীত লাগছে। আর হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে উল্টাটা হয়, হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে গরম ভাবটা বেশি হয়, সবার শীত লাগে কিন্তু বলে যে না আমার গরম লাগছে, ফ্যান ছাড়ো। আর হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে আপনার ডায়রিয়াটা হয়, ওয়েট লস হয়, অনেক খায়, ঠিক সবাই যা খাচ্ছে সেও তাই খায়, কিন্তু তার ওয়েটটা দিন দিন কমে যাচ্ছে। হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে স্কিনটা সোয়েটি হয়। আর হাইপারথাইরয়েডিজমের রোগীর আর একটা কমন কমপ্লেন করে যে তার হার্ট রেট বেড়ে যায়, বলে যে আমার প্যালপিটেশন হচ্ছে, বুক ধরফর করছে। আর এই ক্ষেত্রেও কিন্তু মাসিকের সমস্যা হতে পারে, যেটাকে আমরা অ্যামেনোরিয়া বলি। আর হাইপোথাইরয়েডিজম অ্যান্ড হাইপারথাইরয়েডিজম দুই ক্ষেত্রেই কিন্তু বন্ধ্যাত্বের একটা প্রবলেম থাকে, যদি হরমোনটা ঠিকমতো সিক্রেট না হয় তাহলে কিন্তু অনেক সময় কনসিভ হতে চায় না। এটা পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। এখন কারো হাইপোথাইরয়েডিজম অথবা হাইপারথাইরয়েডিজম হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন? এটা খুবই সিম্পল, একটা ব্লাড টেস্টের মাধ্যমেই আমরা FT3 FT4 NTSH এর মাধ্যমে, অথবা চিকিৎসক যদি মনে করেন অন্যান্য অ্যান্টিবডি দিয়ে এই টেস্টটা করলেই তার হরমোনের লেভেল দেখলেই বোঝা যাবে যে উনি হাইপোথাইরয়েডিজমে ভুগছেন না হাইপারথাইরয়েডিজমে ভুগছেন। এখন আমার যখন রোগটা ডায়াগনোসিস হয়ে যায়, বলছে ট্রিটমেন্টটাও খুবই সহজ, বলছে এটার জন্য কোনো সার্জারি দরকার হয় না, এটার জন্য বড় সড়ো কেমোথেরাপি সেটিং দরকার হয় না। সিম্পল হাইপোথাইরয়েডিজমের জন্য সিম্পল একটা ওষুধ সকালবেলা খালি পেটে খেতে হয়। আর যদি হাইপারথাইরয়েডিজম হয় তাহলে ওষুধ অনেক সময় 3 বেলা দেওয়া লাগে, অনেক সময় 2 বেলা দেওয়া লাগে, এটা চিকিৎসক ঠিক করবেন। তো এই ওষুধ যদি আমি মেনটেন করি তাহলে আমি এই হরমোন ওষুধ খেয়ে আমার থাইরয়েড হরমোন ঠিক থাকবে, বডির সমস্ত ফাংশন ইনশাল্লাহ ঠিক থাকবে। এই ট্রিটমেন্টের ক্ষেত্রে যে ভুলটা রোগীরা করে থাকে, দেখা যায় যে ডাক্তার সাহেব দিলেন, সকালবেলা খালি পেটে খাচ্ছে, মাঝে মধ্যে মিস করে, ভুলে গেছে, সকালে ঘুম থেকে উঠে ভুলে গেছে, নাস্তা খেয়ে ফেলছে কিংবা কোথাও বেড়াতে গেছে, তো খাওয়া হয়নি। তো 2-1 দিন মিস হওয়ার পর রোগীরা মনে করে আমার তো মিস হয়ে গেছে, আমার আর খাওয়ার দরকার নেই, আমার মনে আর খেলে কাজ হবে না। কিন্তু থাইরয়েড হরমোনের হাফ লাইফটা অনেক বেশি, এই জন্য যদি 2-1 দিন মিসও হয়ে যেয়ে থাকে, বলছে যখনই মনে পড়বে আপনি তখন থেকে আবার কন্টিনিউ করবেন। এই ওষুধটা আসলে কখনোই বন্ধ করা যাবে না যতক্ষণ চিকিৎসক আপনাকে এটা বন্ধ করার জন্য পরামর্শ না দেন। আবার অনেক সময় দেখা যায় যে ডাক্তার হয়তো 2টা করে ওষুধ খেতে দিয়েছেন, আপনি 2টা করে খাচ্ছেন, বেশ কিছুদিন ভালো আছেন, আপনি আর ডাক্তারের কাছে ফলো আপে গেলেন না, টেস্ট করলেন না, মনে করলেন যে আমি তো এখন ভালোই আছি, আমি এখন একটা করে খাই। তখন দেখা যায় যে আবার হরমোনটা আবার আসলে অ্যাবনর্মাল হয়ে যায়। আর প্রথম যখন হরমোন ডোজটা দেয়া হয় তখন একটু ফলো আপ লাগে, 6 সপ্তাহ পর আমরা বলি, কিংবা 1.5 মাস পর টেস্ট করে এটা নর্মাল লেভেলে আনা পর্যন্ত একটু ফ্রিকোয়েন্টলি টেস্ট করতে হয়। এরপরে আপনি 3 মাস 6 মাস পর, বছরে 1-2 বার আপনি টেস্ট করলেন, সেটা কিন্তু ওষুধটা কন্টিনিউ করতে হবে। আমি যদি থাইরয়েড হরমোনের চিকিৎসা না করি তাহলে কি হতে পারে? থাইরয়েড হরমোনের চিকিৎসা যদি না করেন তাহলে আসলে আস্তে আস্তে আপনার সেলগুলা কার্যক্ষমতা হারিয়ে ফেলবে, এবং এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকের আমরা বলি কনজেস্টিভ হার্ট ফেলিয়ার হতে পারে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, অনেকের স্ট্রোক হয়, অস্টিওপোরোসিস যেটা আমরা বলি হাড্ডি ক্ষয় হয়ে যায়। অনেকে বয়স্ক মহিলারা আসেন যে তাদের হাড্ডি ক্ষয় হচ্ছে, কোনো কারণ পাওয়া যায় না, থাইরয়েড হরমোন করলে দেখা যায় যে তার এই যে ব্যথা, তার হাড্ডি ক্ষয়, এটার জন্য আসলে থাইরয়েড হরমোন দায়ী। রিফ্লেক্সগুলো ঠিকমতো কাজ করতে চায় না, মুডের ক্ষেত্রে মানসিক সমস্যা দেখা দেয়, স্কিনটা অনেকে চুল পড়ে যায়, স্কিনের সৌন্দর্য নষ্ট হতে থাকে। এই জন্য থাইরয়েড হরমোন যদি হাইপোথাইরয়েডিজম অথবা হাইপারথাইরয়েডিজম থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই চিকিৎসা করা উচিত। এরপরে রোগীদের একটা কমন প্রশ্ন থাকে যে আমি কি খেতে পারবো, কি খেতে পারবো না। থাইরয়েড হরমোনের ক্ষেত্রে খাওয়ার যদি আমরা বলি যে মূল যে সমস্যাটা হয় হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে, সেটা সয়াবিন জাতীয় প্রোডাক্ট যেগুলা, এগুলা আমরা খেতে একটু নিষেধ করে থাকি। সয়া মিল্ক বলেন, সয়া সস বলেন, অথবা সয়া দুধ যেটা দই,
এই সয়া জাতীয় খাবার এটা থেকে দূরে থাকতে হবে। ক্রুসিফেরাস যে সবজিগুলা যেমন ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, মূলা, এগুলা থেকে একটু দূরে থাকতে হবে। চিনিজাত সুগার খাওয়া কমিয়ে দিতে হবে। এগুলা আসলে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে প্রবলেম করতে পারে অনেক সময়। আর অনেক সময় রোগীরা জেনে থাকে যে আয়োডিনের জন্য আমার এই থাইরয়েডের প্রবলেম হচ্ছে, সো আমি ওষুধও খাই, আয়োডিন খাওয়া বাড়িয়ে দিই। এটা সম্পূর্ণ ভুল। সো ওষুধের সাথে সাথে যদি আপনি আয়োডিন খেতে থাকেন তাহলে এটা আপনার চিকিৎসার আরও উল্টা আপনার শরীরের উপর খারাপ একটা প্রভাব পড়তে পারে। এই জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি খাবার খাবো। আর কি কি খাবো, খাওয়ার মধ্যে যদি আপনি বলেন, অবশ্যই পুষ্টিকর খাবার আমাকে বেশি বেশি খেতে হবে। ফ্রেশ ফল যেগুলা, বিশেষ করে সিজনাল ফল, এগুলো আমি নিয়ম মতো খাবো। আমাকে দুধ খেতে হবে নিয়ম মতো, তারপরে ডিম খেতে হবে, প্রোটিন জাতীয় খাবার। এগুলো আমি বেশি বেশি করে যদি স্বাস্থ্যকর খাবার খাই, আর যেগুলো আমরা না করি ওগুলা যদি অ্যাভয়েড করে চলি, তাহলে আমার থাইরয়েডটা ইনশাল্লাহ ভালো থাকবে।